এটা দেখুন, ভালো করে দেখুন। আপনি এটাকে শুধু একটা মূর্তি মনে করছেন, তাই না? ভুল। এই কাঠামো টিকে থাকার কথাই ছিল না। ইঞ্জিনিয়াররা বলেছিলেন এখানে কিছু বানানো সম্ভব না, পদার্থবিদ্যা বলেছিল এটা দাঁড়াতে পারবে না, প্রকৃতি বলেছিল আমি ভেঙে দেব, কিন্তু এটা দাঁড়িয়ে আছে আজও। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০ মিটার উপরে এমন এক পাহাড় চূড়ায় যেখানে ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড় আসে। বাতাস এতটাই শক্তিশালী যে একটা মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারে। আর সেখানে হাজার হাজার টন কংক্রিট শুধু দাঁড়িয়েই নেই, মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? এই জায়গায় কেউ কেন এটা বানাতে গেল? এত কষ্ট, এত অসম্ভব পরিশ্রম, এত বিপদ শুধু একটা মূর্তির জন্য? নাকি এর পেছনে আছে এমন একটা গল্প যেটা আপনি কখনো শোনেননি? আজকের ভিডিওতে আমরা জানব সেই গল্প, এমন কিছু তথ্য যেগুলো জানার পর এই কাঠামোর দিকে আর কখনো আগের চোখে তাকাতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। তো চলুন শুরু করি। এই অসাধারণ নির্মাণের মহিমা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯২১ সালে। তখন ব্রাজিল তাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপনের জন্য একটি প্রতীক খুঁজছিল। লোকেশন হিসাবে মাউন্ট কোরকোভাডো, যার অর্থ কুজওয়ালা পাহাড়, ছিল একদম নিখুঁত পছন্দ। কিন্তু নির্মাণের দিক থেকে এটিই ছিল সবচেয়ে পাগলাটে সিদ্ধান্ত। ভাবুন, একটি বিচ্ছিন্ন গ্রানাইট পাথরের চূড়া, চারপাশে ঘন রেইন ফরেস্ট আর অনবরত আঘাত হানা আটলান্টিকের ঝড়। এই প্রকল্পের প্রতিযোগিতায় জয়ী হন প্রকৌশলী হেইটোর দা সিলভা কস্তা। কিন্তু তার প্রথম ডিজাইন ছিল একেবারেই ভিন্ন। তিনি কল্পনা করেছিলেন একটি মূর্তি যেখানে খ্রিস্ট একটি ক্রস এবং একটি গ্লোব হাতে ধরে আছেন। কিন্তু এই ডিজাইন নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। মানুষ ব্যঙ্গ করে নাম দেয় বল হাতে খ্রিস্ট। এই ব্যর্থতাই সিলভা কস্তাকে বাধ্য করে নতুন করে ভাবতে, শিল্প আর প্রকৌশলের মধ্যে এক নিখুঁত সমন্বয় খুঁজে বের করতে। অবশেষে নেওয়া হয় এক অসাধারণ সিদ্ধান্ত, মূর্তিটাই হবে সেই ক্রস। একটি আর্ট ডেকো ডিজাইন, সরল, আধুনিক, কিন্তু এর ভেতরে লুকিয়েছিল এক বিশাল প্রযুক্তিগত সমস্যা। প্রশ্নটা ছিল সরাসরি, এত শক্তিশালী ক্রস উইন্ডের মুখে একটি ক্রস আকৃতির কাঠামো কিভাবে টিকে থাকবে? ১৯২০ সালের সবচেয়ে বড় অনিশ্চয়তা ছিল কোন উপাদান ব্যবহার করা হবে এই ক্রস তৈরি করতে। অনেকে চেয়েছিলেন স্টিল ব্যবহার করতে, যেমনটা করা হয়েছিল আইফেল টাওয়ারে। কিন্তু সিলভা কস্তা নিলেন এক সাহসী, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, রিইনফোর্সড কংক্রিট। কারণ ছিল পরিষ্কার, সমুদ্রের লবণাক্ত বাতাসে স্টিল দ্রুত ক্ষয়প্রাপ্ত হতো এবং কয়েক দশকের মধ্যেই তা দুর্বল হয়ে পড়ত। অন্যদিকে রিইনফোর্সড কংক্রিটকে বলা হতো ফিউচার ইঞ্জিনিয়ার্ড স্টোন। কিন্তু এত উচ্চতায়, এত জটিল একটি শিল্পকর্মে এভাবে আগে কখনো এই পাথর ব্যবহার করা হয়নি। এই বিশাল কাঠামোর চাপ আর স্থায়িত্বের হিসাব করার দায়িত্ব দেওয়া হয় ফ্রান্সের অন্যতম সেরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যালবার্ট ক্যাকুয়াটকে। অ্যালবার্ট ক্যাকুয়াটের কাজ ছিল শুধু নিজের ওজন প্রায় ১১৪৫ টন সহ্য করার হিসাব নয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাতাসের চাপ সামলানো। কারণ খ্রিস্টের দুই পাশে প্রসারিত হাত এক বিশাল পালের মতো কাজ করে। ঝড় বা হারিকেনের সময় প্রতি বর্গমিটারের শত শত কেজি চাপ পড়ে এই কাঠামোর ওপর। রিইনফোর্সড কংক্রিট প্রয়োজনীয় দৃঢ়তা দিলেও তৈরি করল নতুন এক সমস্যা। কিভাবে ৭০০ মিটার উচ্চতায়, যেখানে প্রতি ১০ মিনিটে আবহাওয়া বদলে যায়, সেখানে সমানভাবে কোনো এয়ার বাবল ছাড়াই কংক্রিট ঢালা সম্ভব? যখন ব্রাজিলে পাহাড়ের পাথর নিয়ে গবেষণা চলছিল, ঠিক সেই সময়ই প্যারিসে গড়ে উঠছিল এই প্রকল্পের নান্দনিক আত্মা। সিলভা কস্তা বুঝেছিলেন কংক্রিটকে মর্যাদা দিতে হলে একজন মহান শিল্পীর হাত প্রয়োজন। তাই তিনি বেছে নেন পল ল্যান্ডোভাস্কিকে। ল্যান্ডোভাস্কি কাজ করেননি কোরকোভাডো পাহাড়ে, বরং বুলোইন বিলিংকোটে নিজের স্টুডিওতে বসে কাজ করেছিলেন। সেখানে তিনি মূর্তির মাথা আর হাতের পূর্ণ আকারের প্লাস্টার মডেল তৈরি করেন। মাথার উচ্চতা ছিল প্রায় ৩.৭৫ মিটার আর প্রতিটি হাতের দৈর্ঘ্য ৩.২০ মিটার। এরপর এই মডেলগুলোকে ডজন ডজন খণ্ডে কেটে তৈরি করা হয় নেগেটিভ কাস্ট, যেগুলো পরে পাঠানো হয় রিও ডি জেনেরোতে। সেখানে পৌঁছানোর পর এই কাস্টগুলির ভেতরেই সরাসরি রিইনফোর্সড কংক্রিট ঢালা হয়। এটা ছিল সেই সময়ের ইতিহাসের সবচেয়ে বড় 3 ডাইমেনশনাল পাজল। প্রতিটি নম্বর দেওয়া ব্লককে নিখুঁতভাবে বসাতে হতো আগে থেকেই তৈরি করা অভ্যন্তরীণ মেটাল ফ্রেমওয়ার্কের সাথে।
বেসে যদি কয়েক মিলিমিটারের ভুল হতো তাহলে চূড়ায় গিয়ে সেই ভুল দাঁড়াতো কয়েক মিটার। এবার কল্পনা করুন ১৯২৬ সালের সেই নির্মাণস্থল। চূড়ায় যাওয়ার জন্য কোনো পাকা রাস্তা ছিল না, একমাত্র ভরসা ছিল কোর্কোভাডো রেলওয়ে, ১৯ শতকের শেষের দিকে নির্মিত একটি র্যাক পথ রেলওয়ে। প্রতিটি গ্রাম উপকরণ, সাদ, সিমেন্ট, পানি, স্ক্যাফোল্ডিং, এমনকি প্যারিস থেকে আনা প্লাস্টার ব্লক সবকিছুই বহন করতে হতো সেই ছোট ছোট ওয়াগনে। চূড়ার জায়গা এতটাই সীমিত ছিল যে বড় পরিমাণে কোনো উপকরণ মজুত করে রাখা অসম্ভব ছিল, ফলে পুরো নির্মাণ কাজটা হয়ে উঠেছিল এক নিখুঁতভাবে সমন্বিত যন্ত্রের মতো। সকালে যা আসত সেটাকেই সন্ধ্যের মধ্যে বসাতে বা ঢালাই করতে হতো। শ্রমিকরা কাজ করতেন চরম বিচ্ছিন্ন পরিবেশে, প্রায় তারা ঘন মেঘে ঢেকে যেত, যে মেঘ স্ক্যাফোল্ডিংকে পড়ে তুলত পিচ্ছিল আর প্রায় অদৃশ্য। আধুনিক কোনো সেফটি হার্নেস ছাড়াই আর এত বিপজ্জনক পরিবেশের মধ্যেও ৯ বছর ধরে চলা এই নির্মাণ কাজে একটিও প্রাণহানির ঘটনা ঘটেনি। সেই সময়ের হিসাবে এটা প্রায় এক অলৌকিক প্রযুক্তিগত কৃতিত্ব। আমরা সাধারণত এই মূর্তিটাকে একটি কঠিন বিশাল ব্লক হিসাবে দেখি, কিন্তু বাস্তবে এটা একটি ১২ তলার ফাঁপা কাঠামো। ভেতরে রয়েছে জটিল এক নেটওয়ার্ক, তির্যক পিলার আর বিমের সমন্বয়ে তৈরি, যেগুলো পুরো ওজনকে সঠিকভাবে বন্টন করে সরাসরি পাহাড়ের গ্র্যানাইট ফাউন্ডেশনে পৌঁছে দেয়। মূর্তির ভেতরে রয়েছে একটি ধাতব সিঁড়ি, যার মাধ্যমে পা থেকে শুরু করে হাত আর মাথা পর্যন্ত পৌঁছানো যায়। ভেতরের করিডরগুলো সংকীর্ণ আর গাঢ়। চতুর্থ তলায় বুকের সমান উচ্চতায় গিয়ে এই কাঠামো যেন প্রকল্পটির হৃদয়ে পৌঁছে দেয়। সিলভা কস্তা এতটাই নিখুঁত ছিলেন যে তিনি ভেতরে এবং বাইরে দুদিকেই একটি ছোট্ট হৃদয় আকৃতির উঁচু অংশ তৈরি করেছিলেন, যেটা একই যত্নে আবৃত করা হয়েছিল যেমনটা পুরো মূর্তির ক্ষেত্রে করা হয়েছিল। এটাই একমাত্র অংশ যা মাটি থেকে দেখা যায় না, ভবিষ্যতের প্রকৌশলীদের জন্য রেখে যাওয়া একটি গোপন স্বাক্ষর। রিইনফোর্সড কংক্রিট শক্ত হলেও এটি ছিদ্রপৃষ্ঠ এবং সময়ের সাথে তাপমাত্রার পরিবর্তনে এতে ফাটল ধরতে পারে। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে সিলভা কস্তা এমন একটা আবরণ খুঁজছিলেন যা আজীবন টিকে থাকবে। শেষ পর্যন্ত তিনি সমাধান পান স্টিয়াটাইটে, যাকে আমরা সোপস্টোন বলি, যা পাওয়া যায় মিনাস ঘারাসের খনিগুলোতে। এই পাথরের বিশেষ বৈশিষ্ট্য হল খনি থেকে তোলার সময় এটি ট্যালকির মতো নরম থাকে, কিন্তু প্রকৃতির সংস্পর্শে আসার পর এটি অত্যন্ত শক্ত এবং জলরোধী হয়ে ওঠে। কিন্তু এত বাঁকানো আর জটিল একটি পৃষ্ঠকে কিভাবে ঢেকে ফেলা সম্ভব? সমাধানটা ছিল এক ধরনের হাতে তৈরি মাইক্রো ইঞ্জিনিয়ারিংয়ের অসাধারণ কীর্তি। পাথরগুলো কেটে বানানো হয় প্রায় ৬ মিলিয়ন ছোট ত্রিভুজের, প্রতিটির আকার প্রায় ৩ সেন্টিমিটার করে আর পুরু ১ সেন্টিমিটার। এই টুকরোগুলো একে একে মূর্তির গায়ে লাগানো হয়নি, সেটা করা প্রায় অসম্ভব। হেইটর দ্য সিলভা কস্তা রিও শহরের বিভিন্ন প্যারিসকে কাজে লাগান। হাজার হাজার মহিলা এই পাথরের টুকরোগুলো লিনেনের কাপড়ের শীটে আঠা দিয়ে বসিয়ে দেন। এরপর এই শীটগুলো নিয়ে যাওয়া হয় পাহাড় চূড়ায় আর নতুন সিমেন্টের উপর মিনারেল ওয়ালপেপার হিসাবে লাগানো হয়। অনেক মহিলা আবার এই টুকরোগুলোর পেছনে লিখে রাখতেন তাদের স্বামীর নাম, ছেলে মেয়েদের নাম বা নিজের গোপন ইচ্ছা। প্রযুক্তিগতভাবে বলতে গেলে এই খ্রিস্ট ধূসর নয়, এটা আসলে কোটি কোটি পাথরের জীবন্ত আবরণ, যা দিনের প্রতিটি সময়ে আলোকে ভিন্নভাবে প্রতিফলিত করে। এই আবরণই ভেতরের স্টিল কাঠামোকে রক্ষা করে অ্যামাজনীয় আর্দ্র বনের ধ্বংসাত্মক প্রভাব থেকে। এত উঁচু একটি বিচ্ছিন্ন পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা মানে সবসময় বজ্রপাতের সরাসরি লক্ষ্য হওয়া। বর্ষাকালে মাউন্ট কোর্কোভাডো হয়ে ওঠে ভয়ঙ্কর বিদ্যুৎ স্রাবের কেন্দ্র। তাই প্রথম আঘাতেই যেন মূর্তিটা বিস্ফোরিত না হয়ে যায়, সেজন্য তৈরি করা হয় একটি উন্নত সুরক্ষা ব্যবস্থা। পুরো অভ্যন্তরীণ কাঠামোকে এমনভাবে নকশা করা হয় যে এটা একটি সম্পূর্ণ ফ্যারাডে কেজ হিসাবে কাজ করে। বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থার জন্য মূর্তির মাথার মুকুট এবং আঙুলের অংশে বিশেষভাবে লাইটনিং রড সংযুক্ত করা হয়েছে। এই পুরো সিস্টেমটি বিদ্যুৎকে সরাসরি ভেতরের গভীর মেটাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে নামিয়ে আনে এবং শেষ পর্যন্ত সেটি পাহাড়ের গ্র্যানাইট ফাউন্ডেশনে নিরাপদে ডিসচার্জ করে। কিন্তু ট্রপিক্যাল বজ্রপাতের শক্তি এতটাই ভয়ঙ্কর যে মাঝে মাঝে আঘাতে সোপস্টোনও বাষ্পীভূত হয়ে যায়। ২০১৪ সালে এক ভয়ঙ্কর বজ্রপাত মূর্তির ডান হাতের বুড়ো আঙ্গুল সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এই ক্ষতির মেরামত ছিল এক শ্বাসরুদ্ধকর প্রযুক্তিগত অভিযান। বিশেষায়িত কর্মী যারা একই সাথে পেশাদার ক্লাইম্বার, তাদেরকে দড়ি বেয়ে মূর্তির মাথা থেকে নিচে নামতে হয়। তারপর খোলা শূন্যে ঝুলে থাকা অবস্থায় মূর্তির প্রসারিত বাহুর উপর দিয়ে হেঁটে গিয়ে আঙ্গুলের অংশ পুনর্নির্মাণ করতে হয়।
এই মেরামতে ব্যবহৃত হয় সেই একই সোপস্টোন যা আনা হয়েছিল মূলত 1930 সালের সংরক্ষিত খনি থেকে, বিশেষভাবে রেস্টোরেশনের জন্য সংরক্ষিত। 1931 সালের 12 অক্টোবর যখন প্রথমবারের জন্য পুরো আলোকসজ্জা চালু করা হয়, বিশ্ব দেখেছিল এমন এক সৃষ্টি যা শুধু শিল্পও নয়, শুধু প্রকৌশলও নয়। ক্রাইস্ট দ্য রিডিমার ছিল বাতাস, উচ্চতা এবং সময়ের বিরুদ্ধে জিতে ওঠা এক অসাধারণ অর্জন। 1000 টনের এই বিশাল কাঠামোকে হালকা মনে হয় এর আর্ট ডেকো ডিজাইন আর নিখুঁত জয়েন্টের জন্য। এটা শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটা ছিল 9 বছরের চরম গণনা, লক্ষ লক্ষ পাথরের হাতে হাতে বসানো আর এমন এক দৃষ্টিভঙ্গির ফলাফল যা এক অপ্রবেশ্য পাহাড়চূড়াকে বিশ্বের আইকনে পরিণত করেছে। পরের বার যখন এই মূর্তিটা দেখবে, মনে রাখবে এই পাথরের আবরণের নিচে লুকিয়ে আছে এমন এক রিইনফোর্সড কংক্রিটের হৃদয় যা মডার্ন আর্কিটেকচারের নিয়মকেই নতুন করে লিখে দিয়েছে।